নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সালাম। দেশের এবং বিদেশের যে প্রান্তে আপনারা আছেন, সবাই কষ্ট করে যোগদান করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা, তো আজকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং একটা দীর্ঘ বিরতির পর, শীতের বিরতির পর আমরা আজকে নতুন করে আবার শুরু করব। তো আজকে আহ, যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল হোমিওপ্যাথিক প্র্যাকটিসে অনেকটাই কাজ দেবে আপনাদের। তো তার আগে সবাইকে আবারও অভিনন্দন আমাদের সেমিনার সফল করার জন্য। আম, আমাদের শ্রদ্ধেয় তারেক ইমাম স্যার এবং এবারকার সেমিনারের আম, একটা অংশ। তো ইট ওয়াজ রিয়েলি গ্রেট। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন, সবাইকেই অভিনন্দন। যারা আসতে পারেননি তাদের জন্য আগাম বার্তা রইল। সো আই সেড লার্নিং টুগেদার অ্যান্ড গ্রোয়িং টুগেদার। তো এবং আমাদের যারা অগ্রজ আছেন, বিশেষত শ্রদ্ধেয় ডাক্তার ইকবাল জিল্লুল মজিদ, রাড্ডা কমিউনিটি হেলথ প্রোগ্রাম ডাইরেক্টর। উনি আমাদের হোম স্টাডিজের সাথে অনেক দিন ধরেই যুক্ত। এবারকার সেমিনারও সফল করার জন্য উনি বরাবরের মতো যথেষ্ট কন্ট্রিবিউশন রেখেছেন। আমরা রাতুল স্যারকে দেখেছি, তো রাতুল স্যারের সাথে একটি অন্তরঙ্গ মুহূর্ত। So moments from a meaningful seminar. Yeah, it was very important seminar on autoimmune and genetic disorder. সেমিনার আরেকটা অংশ আরেকটা অ্যাঙ্গেল থেকে নেয়া। দেশের সব প্রান্ত থেকে আপনারা এসছেন এবং অনেকে আমাকে বলেছেন যে আমাদের সাথে ফেস টু ফেস মিট করার জন্যই অনেকে এসছেন। তাদেরকেও বিশেষ ধন্যবাদ। ইনি আসছেন চুয়াডাঙ্গা থেকে, এই ছবিটা উনি পাঠিয়েছেন। It's really it's a great pleasure to have you all in the seminar. তো বরাবর মতোই আজকে আমরা সেই যে স্কিমা হোমিওপ্যাথিক ফাউন্ডেশন ডিফারেন্ট স্টেজেস অফ হেলথ আমরা দেখব এবং সিমটম হায়ারার্কি সেটাও আমরা একটা রিমাইন্ডার দেব নতুন বর্ষে, এবং কিভাবে সিমটম গ্রুপিং হবে এবং তার কি হায়ারার্কি সেটাও আমরা মনে রাখবো। সিমটমের গ্রেডেশনকে মনে রাখবো এবং কোনটা ফোর্থ গ্রেড সিমটম, কোনটা থার্ড গ্রেড সিমটম, কোনটা সেকেন্ড গ্রেড সিমটম এবং কোনটা লোয়েস্ট গ্রেড সিমটম আমরা সবসময় মাথায় রাখবো। এটা আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ব্রেড অ্যান্ড বাটার। এবং অল রাউন্ড টোটালিটি অফ সিমিলিমাম মনে রাখবো, যেখানে জিনিয়াস, সিমটম অ্যান্ড সিস্টেমকে একটা ত্রিভুজের 3 অংশে মিলাবো। যত বেশি মিলাতে পারবো তত বেশি প্রেসক্রিপশন প্রেসাইজ হবে। তো আপনারা অনেকেই শুনেছেন আমি কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের উপরে জোর দিয়ে এসেছি, কিন্তু এটা জোর দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের হোম স্টাডিজ এর সেগমেন্টে এই বিষয়গুলো খুব বেশি দীর্ঘ আলোচনা হয়নি, তো আমি এই সাইটটা আমি কভার করছি। এছাড়াও আপনারা মনে রাখবেন যে 30 থেকে 35 ভাগ কেস থাকবে যেগুলোতে কিন্তু আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ নেব। তো কনস্টিটিউশনাল অ্যাপ্রোচে আমরা সাধারণত গড়ে অ্যাভারেজে 60 to 65% কেস আমরা খুব সহজেই উঠাতে পারি। আর বাকি যে 30 থেকে 35 ভাগ কেস সেগুলোতে আমাদের অ্যাডভান্সড যেগুলো লাগে সেই নলেজ লাগে। কখনো নোসোডের সাহায্য নিতে হয়, কখনো সার্কোড, কখনো মিডিয়াম অ্যাক্টিং রেমেডিজ, কখনো শর্ট অ্যাক্টিং রেমেডিজ, বা কখনো বা একেবারেই প্যাথোলজিক্যাল রেমেডিজের সাহায্য লাগে। এরকম অসংখ্য কেস আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমি আসলে অ্যাকিউট প্রেসক্রাইবার ছিলাম, আমি বরাবরই অ্যাকিউট করতাম এবং অ্যাকিউটে তো আসলে সেরকম ভাবে রেপার্টারাইজেশন দরকার হয় না, আমি ক্রনিক গুলি আপনাদেরকে দেখাচ্ছি। তা আজকে এই 30-35 ভাগ কেস যেগুলো আমাদের কনস্টিটিউশনতে হবে না, তারই একটা অংশ হিসেবে আমরা দেখব আজকের লেকচারটা। And I just found out one of the teachers in Bangladesh, he's introduced these entry points to Similima, যে একটা কেসে বিভিন্নভাবে এন্ট্রি
নিতে পারবো, তার যে একটা ধারণা আমি দেখলাম ওনার স্টুডেন্টদেরকে আমার চোখে পড়লো, উনিও এইভাবে শেখাচ্ছেন, which is very encouraging. আপনারা যে কেউ কপি করতে পারেন আমার কনসেপ্টকে। আমার কনসেপ্ট কপিরাইটেড না, যতক্ষণ এটা হোমিওপ্যাথিকে প্রচার এবং প্রসার করবে, সেটাই আমার উদ্দেশ্য। কেস টেকিং তো লাগবেই, বিনা কেস টেকিং কিচ্ছু হবে না। তো আজকে এই যে গ্রাফ যেটা দেখছেন, এটা আসলে একটা মাইক্রোস্কোপিক হেলিকোব্যাক্টার পাইলোরি যে ব্যাকটেরিয়া, তার একটা পিকচার। এটা আসলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো হিউম্যান হেলথের জন্য যে কয়েকটা ব্যাকটেরিয়ান ভাইরাস সবচেয়ে ক্ষতিকর, যেমন হেপাটাইটিস আমরা জানি ভাইরাস খুবই ক্ষতিকর, এবং এইচপিভি ভাইরাস, এপস্টাইন বার ভাইরাস, ঠিক তেমনি একটা বেশ অস্বাভাবিক একটা ব্যাকটেরিয়াম যেটা আমাদের আন্তরিক গোলযোগ ঘটায়, হেলিকোব্যাক্টার পাইলোরি or H. pylori for short, is a very unusual. তো এর যাত্রাটা শুরু হয়েছিল 1982 সালে, যখন অস্ট্রেলিয়ার দুজন gastroenterologist, Barry Marshall and his colleague Robin Warren, they actually started studying ulcerative patients, ulcerative colitis, ulcer patients. কারণ ওনাদের স্টমাক বায়োপসি করতে যে ওনারা অবজার্ভ করলেন যে আলসার পেশেন্টদের এই ব্যাকটেরিয়া রয়েছে, যেটা নন আলসার পেশেন্টদের এই ব্যাকটেরিয়াটা নেই। তো তখন ওনারা এটাকে ব্যাখ্যা করতে যেয়ে ওনারা ভাবলেন যে হয়তো আসলে এই ব্যাকটেরিয়া গুলোই এই আলসারেশন বা গ্যাস্ট্রাইটিস তৈরি করছে। তো যখনই ওনারা এটা বললেন, তখনকার সময়কার মেডিকেল কমিউনিটিটা ওনারা রিজেক্ট করে দিল। কারণ খুবই সহজ, পেটের যে পিএইচ লেভেল, অ্যাসিডিক লেভেল ইজ ভেরি স্ট্রং অ্যাসিড, অলমোস্ট পিএইচ 1.5 to 2.5, let's say 2 is very strong acid. তো তখনকার বৈজ্ঞানিক ধারণা বা মেডিকেল কমিউনিটির ধারণা ছিল যে এত তীব্র অ্যাসিডে আসলে কোনো ব্যাকটেরিয়া কখনোই বসবাস করতে পারে না। তো তখন নানা রকম কজকে দায়ী করা হতো, খাবারের দোষ দেওয়া হতো, অ্যালকোহলকে দায়ী করা হতো, লাইফস্টাইল। তো ওনাদের এই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে ওনারা আরো বেশ কিছু চেষ্টা করলেন, সেগুলো ব্যর্থ হলো। এই ধারণাটাকে নিয়ে ওনারা মেডিকেল জার্নালে গেলেন অ্যান্ড কনফারেন্সে পেপার প্রেজেন্ট করলেন। সে সময় আমাদেরকে আসলে একরকম তুচ্ছ তাচ্ছিল্যই করা হয়, এবং পরবর্তীতে ওনারা অ্যানিমাল স্টাডিজ করার চেষ্টা করেন, সেটাও ওনারা পারেননি। কারণ ওনারা দেখতে পেলেন যে আসলে এই ব্যাকটেরিয়াটা শুধুমাত্র প্রাইমেটদেরকেই, হিউম্যানস এন্ড প্রাইমেট, হোমো সেপিয়েন্স এন্ড প্রাইমেটদেরকেই আমরা হোস্ট, অন্যান্য অ্যানিমাল কিংডম, ফর এক্সাম্পল র্যাটস এন্ড ডগস, দে ওন্ট রিয়েলি হোস্ট দিস ব্যাকটেরিয়াম। তো সায়েন্টিফিক কমিউনিটিতে যেটা হবে যে কজেশনকে যদি আপনি সায়েন্টিফিকলি তাদের স্কিমাতে আপনি প্রুফ করতে না পারেন, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। তো এই সময়ই 84 সালে মার্শাল বলে যে ভদ্রলোক ছিলেন, উনি খুব ড্রাস্টিক একটা ডিসিশন নিলেন। উনি বললেন যে আমি নিজেই নিজেকে এই ব্যাকটেরিয়াতে আক্রান্ত করব। সো হি ইনফেক্টেড হিমসেলফ ডেলিবারেটলি। তো উনি হেলিকোব্যাক্টার পাইলোরি গ্রোন ইন ল্যাব কালচার হি স্টার্টেড ড্রিঙ্কিং, এবং যেটা হওয়ার, এই ব্যাকটেরিয়াটা সাধারণত সংক্রমণের কয়েকদিন পরে এই কলোনিটা ডেভেলপ করে। সেটাই হলো, কয়েকদিন পর থেকে গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করলো, ভেরি ফাউল ব্রিড হেলিওটোসিস হলো, এবং এন্ডোস্কোপি করে দেখা গেল যে ইনফ্লামেশন অ্যান্ড হেভি H. pylori colonization। এরপরে শুধু উনি এখানেই থামলেন না, উনি আসলে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিলেন, স্পেশালি উইথ দি বিসমাথের ইয়ে করলেন। ওই সময় ট্রিটমেন্টটা জনপ্রিয় ছিল। পিপিআই তখনও আসেনি, ট্রিপল থেরাপি যেটা আমরা বলি। So after all this deed and management regimen, actually symptoms resolved and the bacterium eradicated. তো এটার পরেও দেখা গেল অনেকে স্কেপটিক ছিল যে কি করে পেটের এই তীব্র অ্যাসিডের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, বা আলসার তো আরেকটা রোগ, এটা কেন ব্যাকটেরিয়া থেকে হবে।
তো এরপরে আরো ধীরে ধীরে দেখা গেল যে আসলে ওই সময় যে ট্রিটমেন্ট প্রচলিত ছিল কোনো আলসারই ভালো হয়নি। তো যাই হোক, শেষমেশ 1994 সালে মেডিকেল কমিউনিটি মেনে নিলেন যে আসলে পেপটিক আলসার যে হয়, ওয়ান অফ দি মেজর কজেস ইজ অ্যাকচুয়ালি এইচ পাইলোরি। তো সেখান থেকেই আস্তে আস্তে ট্রিটমেন্ট প্রোটোকল, প্র্যাকটিস অফ মেডিসিন নতুন করে লেখা হলো, এবং এর স্বীকৃতি স্বরূপ 2005 সালে ওনারা কিন্তু both of them won Nobel Prize in medical science। তো এই একটা শর্ট স্টোরিজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা পেটেই হয়। তো এটা ব্যাকটেরিয়াটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাকটেরিয়া। সো এ যেটা করে আসলে গ্যাস্ট্রিক মিউকোসাকে সে পারফোরেটেড করে ফেলে। এইচ পাইলোরি অনেকটা ট্রং এর মতো আছে। তো এই মিউকোসাকে যখন সে পারফোরেটেড করে ফেলে, তখনই সেখান দিয়ে gastric juice, acidic material, it goes into the lining and it gets the further damage, creates the ulceration. এটাই মেকানিজম। তো সেটা গবেষণা করতে দেখা গেল যে আসলে এই ব্যাকটেরিয়া নিজেই অ্যাসিডকে নিউট্রালাইজ করে। দ্যাট ইজ ইন্টারেস্টিং, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো দেখতেই পাচ্ছেন যে মিউকোজা লাইনিং এ কিভাবে সে গর্ত করছে তার যে এই সুরগুলো দিয়ে, এই গ্যাস্ট্রিক লাইনিংটাকে সে খেয়ে ফেলে আসলে। এবং এখানে আমরা ডেভিডসন থেকে নেওয়া একটা কোলোনোস্কোপি এন্ডোস্কোপিক ফাইন্ডিং দেখা যাচ্ছে কিভাবে এই বেশ পলিপয়েডাল ম্যাস স্টমাক ওয়ালে গ্রোথ হয়েছে। কারণ গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা বা কার্সিনোমা যত আমরা দেখি তার অলমোস্ট 80-90%ই আসলে এইচ পাইলোরি, পাস্ট ইনফেকশন অফ এইচ পাইলোরি। তো সেটারই একটা আমরা ফটোগ্রাফি গিয়ে দেখতে পাচ্ছি ডেভিডসন প্র্যাকটিস অফ মেডিসিনে। তো এটা আসলে স্পাইরাল শেপড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াম, এন্ড সো ইট গোজ ইনটু দি স্টমাক লাইনিং। এটা সালাইভা থেকে কিন্তু ট্রান্সমিশন হতে পারে, পার্সন টু পার্সন, স্টুল থেকে হতে পারে, কন্টামিনেটেড ফুড থেকে হতে পারে, পুয়ার স্যানিটেশন এন্ড পাবলিক হেলথ থেকে হতে পারে। তো এই জন্য একই বাড়িতে যখন আসলে এইচ পাইলোরি ইনফেকশন হয়, মডার্ন মেডিসিন ডক্টর দে অ্যাডভাইস ট্রিটিং অল অফ দেম। তো অনেক রিস্ক ফ্যাক্টর আছে, ক্রাউডেড অফকোর্স লিভিং কন্ডিশন, poor sanitation, especially developing countries, in our countries is very high prevalence। তো এটাই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা বেঁচে থেকে আসলে সে আমাদের ভাইটাল অর্গান স্টমাককে সে কিন্তু আসলে মানে খেয়ে ফেলে, আলসারেশন তৈরি করে এবং আলটিমেটলি ক্যান্সার তৈরি করতে পারে। আমি গত মাসে একটা ক্যান্সার পেশেন্ট দেখলাম, ওনার এক্স্যাক্টলি এই হিস্ট্রিটাই ছিল আসলে। তো কমন ক্লিনিক্যাল আউটকাম যখন আমরা এই ব্যাকটেরিয়া ইনফেক্ট হয়, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ যেখানে আমরা কি দিচ্ছি, নাক্স দিচ্ছি, কার্বোহাইড্রেট দিচ্ছি, চায়না দিচ্ছি, রোবেনিয়া দিচ্ছি, নেটফস, it's actually very typical of H. pylori infection, manifestation of H. pylori infection। তো এটা আমি নিজেও সচেতন ছিলাম না। 5-7 বছর আগে একটা কেস থেকে আমি আসলে এই ব্যাপারটা উদ্ধার করি, আমি সেটা আপনাদের দেখাবো আজকে। তো পেপটিক আলসারের ওয়ান অফ দি কজেস আছে ডিসপেপসিয়া থাকতে পারে, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অল দি জিআইটি কমপ্লেইন্স, বেলচিং, ইভেন হেলিওটোসিস, মুখ দিয়ে অনেকের দুর্গন্ধ আসে। এক্সট্রিম কেসে অফকোর্স ব্লিডিং হতে পারে, ব্লিডিং আলসারেশন থাকতে পারে, ইভেন অ্যাডভান্স প্যাথোলজিতে পারফোরেশন আসতে পারে, মেডিকেল এমার্জেন্সি। অফকোর্স গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা আমি তো একটু আগেই বললাম, আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, ভাইটামিন B12। তো ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু মোটামুটি ধরা হয় যে 50% এটা বেস লাইন, অর্থাৎ 100 জনের মধ্যে 50 জনেরই দে আর এইচ পাইলোরি ক্যারিয়ার অর গট ইনফেক্টেড ওয়ান ওয়ে অ্যানাদার। কিন্তু আমাদের দেশে মানে স্পেশালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, স্পেশালি ইন বাংলাদেশ, আমি যতটুকু শুনেছি, আমার কাছে এরকম সলিড ডেটা নাই, এই পার্সেন্টেজটা 80%-এরও বেশি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে যত ঔষধ বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাসের ট্যাবলেট। আপনারা নিশ্চয়ই এটা জানেন।
অ্যান্টাসিড যেটাকে বলা হয়, এবং সেকেন্ড বিক্রি হয় পেইন কিলার। একটা এস্টিমেটে দেখা গেছে 670 কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র গ্যাসের ট্যাবলেটই বাংলাদেশে বিক্রি হয়। তো বুঝতেই পারছেন যে 90% মানুষের যদি এইচ পাইলোরি কন্টামিনেটেড থাকে, তো নো ওয়ান্ডার অল দিস গ্যাস ইন যারা ট্যাবলেট বিক্রি করছে অ্যান্টাসিড, এই মার্কেটটা জনপ্রিয় হওয়ার যথেষ্ট কারণ আছে। সেই সাথে পুয়ার ওয়াটার কন্ট্রোল, ওয়াটার স্যানিটেশন, আমাদের যে ওয়াটার সাপ্লাই ইজ ভেরি পুয়ার, স্যানিটেশন ইজ ভেরি পুয়ার। তো ফলে এটা যে ক্রস কন্টামিনেশন স্প্রেডিং, এটা ভেরি কমন। তো যার কারণে এই ভাগটা হয়তো 80 ভাগেরও বেশি, কিন্তু 80 পর্যন্ত এটা ধারণা করা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তো ইন্ডিয়াতেও এই গ্যাসের ট্যাবলেট সবচেয়ে বেশি বিক্রি হয়, হাজার হাজার কোটি রুপি, বাংলাদেশেও তাই। তো ওয়ান অফ দি মেজর কজেস অ্যাকচুয়ালি এইচ পাইলোরি ইনফেকশন। তো এটা একটু আগে দেখালাম ফ্ল্যাজেলা, যে যে টাং গুলো, যে সেই এই ভাইরাসটার এটা একটা এলাবোরেটেড। তো এর কিছু আমি ইনভেস্টিগেশন খুব ডিফিকাল্ট। সাধারণত এইচ পাইলোরি যখন এই এন্ডোস্কোপি যখন বাদ হয়ে গেল, তখন কিন্তু এই যে টেস্ট করা হয় এইচ পাইলোরিতে, সেরোলজি স্টুল হতে পারে, ইউরিয়া ব্রিদিং টেস্ট হতে পারে। তো তারপরে পজিটিভ পাওয়া গেলে তখন তো পিপিআই ট্রিপল থেরাপি যেটাকে বলে, প্রোটন পাম্প ইনহিবিটর উইথ ট্রিপল থেরাপি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, মাসখানেকের বেশি কোর্সটা দেওয়া হয়, এবং আবার এন্ডোস্কোপি করে দেখা হয় যে এই ব্যাকটেরিয়াটা চলে গেছে কিনা। ইটস ভেরি অ্যাগ্রেসিভ। তো সেটাই, এই যে নোবেল প্রাইজ ওনাদেরকে দেয়া হলো, ওনারা কিন্তু এটাই বের করলেন যে প্রোটেকশন এগেইনস্ট গ্যাস্ট্রিক অ্যাসিড। সো H. pylori produces the enzyme urease resulting in neutralization of the stomach acid. তাহলে সে অ্যামোনিয়া তৈরি করে সেই অ্যাসিডটাকে সে নিউট্রালাইজ করে ফেলে, করে তারপরে ঢুকে পড়ে। ফলে ওই আমাদের পেটে যে এত তীব্র অ্যাসিড, সেটাতেও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো মরে না। কাজে আপনি এই হার্বাল খাবেন, আপনি রোবেনিয়া কিউ নেবেন, সব টেম্পোরারি, আপনি নাক্স নেবেন, আসলে কিন্তু এই ব্যাপারগুলো সত্যিকার অর্থে কিওর হয় না। আমি আসছি সেরকম কেসে। হয়তো কিছুটা দমন হবে, ন্যাট্রাম ফস দিলেন, অ্যাসিড ক্ষারের যে ব্যালেন্সটা কিছুটা কম বলো, কিন্তু আসলে এই যে ভাইরাস, যে সরি এই যে ব্যাকটেরিয়া এইচ পাইলোরি ইজ ভেরি স্ট্রং। আমি যে কেসটা থেকে এটা শিখেছি সেটা আমি একটু পরেই দেখাবো। ইটস ভেরি ভেরি স্ট্রং, এবং এটা ডিটেকশনটা খুব খুব মানে ইলুসিভ। কয়েকটা টেস্ট কিন্তু লাগতে পারে। তো দেখেন, এই যে নোবেল প্রাইজ উইনিং এর স্লাইড থেকে নিয়েছি। তো ক্রনিক ইনফ্লামেশন ডেভেলপ করার একটা পর্যায়ে যে ডিওডোনাল আনসার এন্ড ইনক্রিজড অ্যাসিড প্রোডাকশন হবে, লাইনিং গুলো নষ্ট হয়ে যাবে, এবং ধীরে ধীরে কিন্তু যে কার্সিনোমা কিন্তু ডেভেলপ করতে পারে না, করে অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই সারাক্ষণ গ্যাসের বড়ি খাচ্ছে, কিছু হলেই গ্যাসের বড়ি চলছে। প্রত্যেকটা অ্যালোপ্যাথিক দোকান বিক্রি হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার গ্যাসের বড়ি, অ্যান্টাসিড। কিন্তু আসলে এর অনেকগুলোই হয়তো এইচ পাইলোরি, এবং এখানে আপনি সিমটোমেটিক দিলে কমবে, কিন্তু কখনোই এটা কিন্তু যাবে না। তাহলে এই বিভিন্ন পাথওয়ে দিয়ে সে ক্যান্সারের দিকে যেতে পারে, একটা দিয়ে আলসারের দিকে চলে গেল, গ্যাস্ট্রিক আলসার, এটা খুবই সম্ভব। আবার আরেকটা প্যাথোফিজিওলজিতে কিন্তু সে ক্যান্সারাস পাথওয়েতেও কিন্তু যেতে পারে। তো H. pylori factors with host cofactor interleukin alpha B, 1 beta and TNF alpha. So polymorphism হলো, সেখান থেকে আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সারাক্ষণ রাত জেগে আছে, স্মোকিং করছে, NSAID নিচ্ছে, সেখানে সারাক্ষণ ব্যথার বড়ি খাচ্ছে, সেগুলো মিলেমিশে কিন্তু ওয়ান গ্রুপ অফ পেশেন্টে গ্যাস্ট্রিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার যেটা আমরা বলি, সেটা কিন্তু ডেভেলপ করার চান্স খুবই বেশি। আমি যেটা বললাম, আমি নিজেও এরকম পেশেন্ট দেখেছি। তো বি ভেরি কেয়ারফুল। তো কার্সিনোমা ডেভেলপমেন্ট করার এই আরেকটা পাথওয়ে ডেভিডসন থেকে নেওয়া। তো শুধুমাত্র যে এই ব্যাকটেরিয়া সবাইকে আক্রমণ করলে যে ক্যান্সার হবে সবার, তা না, প্রিডিসপোজিশন থাকতে হবে। তার লাইফস্টাইল একটা বিরাট ফ্যাক্টর। সে সারাক্ষণ রাত জেগে টিকটক করে কিনা, বা ধূমপান সবসময় করছে কিনা, বিভিন্ন ফ্যাক্টর, পুয়ার ডায়েট কিনা। তো ডায়াগনোসিস কিন্তু ব্রিদিং টেস্টও হয়, স্টুল অ্যান্টিজেন টেস্ট হয়, ব্লাড অ্যান্টিবডি করা হয়, এন্ডোস্কোপি করেও অনেক সময় দেখা হয় অ্যাডভান্স কেসগুলোতে। আমি যে কেসটা আপনাদের দেখাবো ওনাকে, এর অনেকগুলি করা হয়েছিল।
এন্ডোস্কোপিতে ধরা পড়েনি। হুম তো কালচার পিসিআর অ্যাডভান্স মলিকুলার টেস্ট এখন বের হয়েছে, কিন্তু আমি যেটা বলবো যে ব্রিদিং টেস্ট অ্যান্ড স্টুল অ্যান্টিজেন টেস্ট অ্যান্ড serology test, they probably need all of them. This is the test we do in the UK, in London, so you can do at home. আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে, স্টুল স্যাম্পল তৈরি করে আমরা এটা এইচ পাইলোরি অ্যান্টিজেন র্যাপিড টেস্ট করা যায়। এটা বেশ জনপ্রিয় এবং অনেকটাই অ্যাকিউরেট। আমার যে রোগী তার কিন্তু এটা দিয়ে ধরা পড়েছিল। তো এটা 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 সাধারণত ঘরেই করা হয়। তো চিকিৎসার আগে এবং পরে আপনারা দুভাবেই এটা দেখতে পারেন। আমাদের দেশে ল্যাবেও হয়, ঘরে আমি আছি কিনা আমি ঠিক জানি না টেস্ট কি। তো ম্যানেজমেন্ট তো আমি বললাম এই যে পিপিআই লাগে, ট্রিপল থেরাপি, এবং অফকোর্স অ্যামক্সিসিলিন দেওয়া হবে, ক্যারিথোমাইসিন দেওয়া হবে। তো পিপিআই কন্টিনিউ করা হয়, আস্তে আস্তে পেটের অ্যাসিডটাকে মেরে ফেলা হয়। তো আসলে এটা নিয়েও তো ট্রিপল থেরাপি, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল মডার্ন মেডিসিনে, এটাই করা হয় সব দেশেই। এছাড়া বিভিন্ন সিমটোমেটিক যে বিভিন্ন রকম সিমটম, গার্ডের সিমটম নিয়ে আসে, ভ্যারিয়াস ইয়ে দেওয়া হয়, কিন্তু আসলে ডিরেক্টলি এইচ পাইলোরিকে টার্গেট করে আপনাকে কিন্তু পিপিআই প্লাস অ্যান্টিবায়োটিক যে কোর্স অ্যামক্সিসিলিন, সেটাই কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল, ট্রিপল থেরাপি যেটা নামে পরিচিত। তো এই কেসটা 2020 সালের দিকে প্রথম যেখান থেকে আসলে এটা বের করলাম, যে 40-year-old man had been suffering from gout symptoms and visited his general practitioner for help. তো তার ডাক্তার কি বললো যে তুমি এই টেস্ট গুলো করো, এবং তার এফেজিয়াও ছিল, অর্থাৎ সে গিলতে পারতো না। তো ডক্টর সন্দেহ করলো তার হয়তো এসোফেগাল ক্যান্সারও থাকতে পারে। তো তাকে এন্ডোস্কোপি দেওয়া হলো, বেরিয়াম সোয়ালো দেওয়া হলো, ন্যাসোফ্যারিঞ্জোস্কোপি দেওয়া হলো এবং ব্লাড টেস্ট, এভাবেই ডক্টর আগালেন। তো সবগুলো একসাথে করা হয় না, আমাদের ইউকেতে ধারাবাহিক করা হয়। প্রথমে ওনাকে এন্ডোস্কোপি দেওয়া হলো, endoscopy came back negative. Then he went for barium swallow, it came back negative. Then he went for blood test, there was not much in the blood. So then finally they did the nasopharyngoscopy, নাক দিয়ে একটা ইয়ে করে ক্যামেরা দিয়ে দেখা হয়, তো সেটাও করা হলো। তো এই অর্ডারে করা হলো। পরবর্তীতে তাকে স্টেরয়েড ট্রিটমেন্টের অফার করা হলো, এবং ইট ওয়াজ রিয়েলি সিমটোম্যাটিক রিলিফ অ্যান্ড টেম্পোরারি রিলিফ। তো এইভাবে 5-6 মাস একটানা ভোগার পরে এই ব্যক্তি আসলে আমার কাছে আসলো। এটাই হলো কেসটার ব্যাকগ্রাউন্ড। তো আমি এই সময় এইগুলো নিয়ে কাজ করছিলাম, তো আমার প্রথমে সন্দেহ হলো যে এইচ পাইলোরি আসলে রুল আউট করা দরকার আছে কিনা। তো টেস্টের মধ্যে দেখলাম ওনারা আসলে এইচ পাইলোরি, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড ব্রেথ অ্যানালিসিস ওর আদার স্টুল অ্যানালিসিস, এটা দেওয়া হয়নি। তো আমি কিন্তু তাকে বললাম যে ঠিক আছে, আপনার তো এদেশে আবার আমাদের হসপিটাল গুলোতে অনেক সময় লাগে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলে 2-3 সপ্তাহের নিচে আসলে ডক্টর অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না। তো আপনি বাড়িতেই টেস্ট করে ফেলেন, কিট পাওয়া যায়, আপনি এটা করে ফেলেন। তো উনি ওই যে টেস্ট কিটটা আপনাদের একটু আগে দেখালাম, এটা দিয়েই করলো। এটাকে বলে ওয়ান স্টপ, খুব বেশি দাম পড়ে না, বাংলা টাকা হয়তো 2000 টাকা এরকম খরচ হবে। তো সেটা ধরা পড়লো, ধরা পড়ার পরে আমি আসলে তাকে অন্য অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করিনি, কারণ এর আগের কিছু কেসে আমি দেখেছি যে সিমটোমেটিক আমরা যেগুলো সাধারণত প্রচলিত নিয়মে দেই, সিমটোমেটিক নাক্সোমিকা, ন্যাট্রমফস, রোবেনিয়া, কার্বোভেজ, আর্সেনিক অ্যালবাম, সেগুলোতে আসলে খুব টেম্পোরারি রিলিফ হয়, সিমটোমেটিক রিলিফ হয়। তো আমি এই ব্যক্তিকে আমি সরাসরি এইচ পাইলোরি 200 6টা ডোজ দিয়ে দিলাম। And this was my first detailed elaborated case on H. pylori experiment. তো এটা প্রথম আমি দিলাম over 3 days, and this completely cured the case, of course. তো যেহেতু এটা প্রোটোকলটা আমি বলেছি যে এই ভাইরাস ব্যাকটেরিয়াটা খুব টাফ, virulent, সো আমি তাকে বললাম যে আপনি আবার একটু টেস্ট করেন, টেস্ট করে দেখেন আসলে এটা গেছে কিনা। তো উনি করলেন,
তো রিটেস্টে কিন্তু এটা নেগেটিভ চলে আসলো। As of now, 2026 is still good in shape. So this is a case with a long-term follow-up. তো এই কেস থেকে আমি প্রথম এইচ পাইলোরি যে নোসোড সেটার মুখোমুখি হই, এক্সপেরিমেন্ট করি, এবং এরপর থেকে আমি আমার 4টা ক্লিনিকে আমি এই ওষুধটা বিস্তর ক্লিনিক্যাল ট্রায়াল করেছি। এটার ভিত্তিতে আপনাদেরকে এটা দিচ্ছি। বেসড অন around 30 good patients, it is an excellent drug of choice whether you diagnosed with H. pylori your patient or symptomatic infection symptom. Potency of choice is 200C. So this is it. This is the H. pylori based on my own clinical experiments over the period of 6 years. And like I said, the choice of potency 200, I never had to increase the potency on almost 30 patients. It's an excellent remedy for all these gas bloating patient. You can give it a try, chronic patients. তো ফাইনালি আমাদের রেপার্টরিতে কিছু এন্ট্রি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেগুলো ওই একই ইনফেকশনকে ইঙ্গিত করে। হাইপোক্লোরিড্রিয়া, হার্টবার্ন, inflammation, ulceration, heartburn, pain eating after, ulceration of the pylorus, eructations, acrid eructations, and then ulcer, of course, and stomach acidity, malignant ulcer. As I said, this is one of the drug of choice for stomach carcinoma. You can give it a try on 200C potency as an opening prescription if the history of H. pylori or similar infection is known or suspected. So stomach CA, as you can see, is one of the entries. And as I said, the malignancy must be there, can be there. This is a snapshot from Robin Murphy. So heliotosis, অনেকের মুখে তীব্র দুর্গন্ধ হয়, ঠিকভাবে ব্রাশ করার পরেও যায় না, peptic ulcer, indigestion. You could also try H. pylori 200C. But don't give in one single dose. It has to be given over 3 days. কারণ এটা আপনি যখন দিবেন ও এত বেশি বেড়ে যায়, এটা শুরু করে মরার আগে, বেশ কয়েকটা দিন কিন্তু দেয়ার নিয়ম। একদিন দিয়ে ছেড়ে দিলে এটা অসুবিধা হয়। আচ্ছা, একটা ছোট্ট ঘোষণা, আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন, আপনারা করার চেষ্টা করছেন। আমি কিন্তু বাংলাদেশে আমার শ্রদ্ধেয় ডক্টর ইকবাল জিল্লুল মজিদ, আপনারা যদি কোনো ডাক্তারি প্রয়োজনে বা কোনো বিষয়ে কনসালটেশন, গাইডেন্স ও রেফারেন্স, আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি বাংলাদেশে আমার যে রোগীরা ওনার সাথেই প্রথমে যোগাযোগ করেন। তো থ্যাংক ইউ ইকবাল স্যার, আপনার এটা দিয়ে দিলাম। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ।